জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এটা যেমন আমরা বলে থাকি, ঠিক তেমনি আমরা বলে থাকি যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে চতুর্থ বর্ষ বিএসএস অনার্স চতুর্থ বর্ষ সমাজকর্ম বিভাগের ছাত্রদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ 15 অক্টোবর 2020। আমাদের বিষয় কোড 242105। এই 242105-এর চ্যাপ্টার 2 থেকে আজকে তোমাদের সাথে আছি আমি ডক্টর আহমেদ হাসান আল বাকার, সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ। সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে এবং বাংলা কলেজের পক্ষ থেকে আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের অনলাইন ক্লাসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের যে বিষয়টি নির্ধারিত আজকের অনলাইন সিলেবাস অনুযায়ী, অনলাইন ক্লাস রুটিন অনুযায়ী, সেটি হচ্ছে HRM। আমরা নিশ্চয় আগে জানি যে HRM কি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের এই 24-21-05 কোর্সটিতে শিরোনাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। এই মানব সম্পদ ব্যবস্থাপনার যে অংশটি আমরা আজকের যে চুম্বক অংশটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে জব অ্যানালিসিস। জব অ্যানালিসিস। আমরা জানি যে মানব সম্পদের মধ্যে দুইটা অংশ, একটি হচ্ছে মানব সম্পদ আর একটি হচ্ছে ব্যবস্থাপনা। এই দুটি মিলেই মানব সম্পদ ব্যবস্থাপনা। তার মধ্যে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম জব ডেসক্রিপশন, রিক্রুটমেন্ট, সিলেকশন, প্রমোশন ইত্যাদি সম্পর্কে। তো আজকে আমরা চ্যাপ্টার 2 যেটি, সেখানে আলোচনা করব জব অ্যানালিসিস, বা এটার বাংলা হচ্ছে কর্ম বিশ্লেষণ। আমি যেটাই তোমাদের বলছিলাম কবিতার ভাষায়, যে কর্ম হোক যথাতথা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। অর্থাৎ একটি কর্ম যদি ভালো হয়, অর্থাৎ মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। একটি কর্ম যদি ভালো হয় তাহলে আমরা বেঁচে থাকবো সেই কর্মের মধ্যে। আর এই কর্মটি আজকে আমরা অ্যানালিসিস করব, অর্থাৎ এই কর্মটি আজকে আমরা বিশ্লেষণ করব। তো কিভাবে বিশ্লেষণ করব, অর্থাৎ জব অ্যানালিসিস, এই জিনিসটি আমাদেরকে আগে জানতে হবে। তো জব অ্যানালিসিস কি? জব অ্যানালিসিস সম্পর্কে আমি যদি বলি তাহলে বলা যায় যে জব অ্যানালিসিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টাডি ইনটু জব। জব আমি একটু লিখে দিই, job analysis is one kind of study into job। অর্থাৎ জব অ্যানালিসিস এক ধরনের স্টাডি বা গবেষণা, একটি কার্য, এটি একটি সূক্ষ্মাণুসূক্ষ্মী এবং পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ ইনটু জব। অর্থাৎ জবের মধ্যে থেকেই আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। তো এই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা কি বলতে পারি যে জব অ্যানালিসিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টাডি ইনটু জব। আর কর্ম বিশ্লেষণ মূলত একটি কর্মের তথ্য সংগ্রহের প্রক্রিয়া। অর্থাৎ এই আমি যে সংজ্ঞাটি বললাম, এটির বাংলা যদি বলি তাহলে এক কথায় বলা যায় যে জব অ্যানালিসিস হলো একটি কর্মের তথ্য সংগ্রহের প্রক্রিয়া। অর্থাৎ কর্ম বিশ্লেষণ হলো একটি কর্মের তথ্য সংগ্রহের প্রক্রিয়া।
এখন তুমি বলতে পারো যে স্যার তথ্য সংগ্রহটা কি? অর্থাৎ একটি জবের মধ্যে, একটি কাজের মধ্যে, একটি কর্মের মধ্যে বা একটি কার্যের মধ্যে সূক্ষ্মভাবে যে বিষয়গুলি থাকে, যেমন তার রিক্রুটমেন্ট থাকে, যেমন তার পদোন্নতি থাকে, যেমন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, সুপারভাইজার থাকে, ম্যানেজার থাকে, উপরের পদ থাকে, নিচের পদ থাকে, একটি জবের একটি লাইন থাকে, একটি স্টাফ থাকে, কার কাছে জব দিয়ে করতে হবে, কার কাছে তদারকির জন্য সে দায়বদ্ধ, সমস্ত বিষয়, তার শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক বিষয়, সকল বিষয় আমরা জব অ্যানালিসিসের মধ্যে চলে আসবে। আমরা শুধু যদি বলি যে ম্যানেজার সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংক ম্যানেজার মিরপুর 1 নম্বর শাখা, তাহলে এই যে তার পদটি হচ্ছে ম্যানেজার, কিন্তু তার ভিতরে আরো অনেক কিছুর অ্যানালিসিস থাকবে। অর্থাৎ সে কি ধরনের ম্যানেজার, সে প্রিন্সিপাল অফিসার হিসাবে ম্যানেজার কিনা, বা সিনিয়র প্রিন্সিপাল হিসাবে কিনা, অথবা এজিএম হিসাবে কিনা, অথবা ক্যাশ অফিসার হিসাবে কিনা, বা দায়িত্বপ্রাপ্ত কিনা, ডেপুটেশনে কিনা, তার প্রমোশন লেভেল কি, তার বসিং লেভেল কি, সে কার কাছে দায়বদ্ধ, জব দিতা, সুপারভিশন, সমস্ত কিছু, তার ফিটনেস, তার ট্রেনিং, তার প্রমোশন, সকল বিষয়ই আমাদের চলে আসবে জব অ্যানালিসিসের মধ্যে। তো আমার মনে হয় সুপ্রিয় আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই যে জব অ্যানালিসিস বিষয়টা মনে হয় কিছুটা হলেও ক্লিয়ার। এখন আমরা আমাদের ডেফিনেশন তো জানলাম যে জব অ্যানালিসিস ইজ দ্য স্টাডি অফ one kind of study, it is a one kind of study into a job। অর্থাৎ জব অ্যানালিসিস বা কার্য বিশ্লেষণ হলো একটি কার্যের বা একটি কর্মের বা একটি চাকুরির সকল তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের জব অ্যানালিসিস। তাহলে আমাদের ডেফিনেশন কিন্তু ক্লিয়ার। তো ডেফিনেশনটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে, পারপাস অফ জব অ্যানালিসিস। অর্থাৎ কেন আমরা জব অ্যানালিসিস করব, এর উদ্দেশ্যটা। এর 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আমার মানব সম্পদটাকে সম্পদে পরিণত করা। এটি একটি, আমি জানি যে তুমি যদি 5 জন লোককে নিয়োগ দান করো এবং তাকে যদি তুমি সুপারভাইজ না করো, মনিটরিং না করো, তাকে যদি ঠিক মতো পদোন্নতি না দাও, তাহলে কি হবে? তার যদি বেতন না দাও, ঠিক মতো মজুরি না দাও, তার যদি জব দিতে না থাকে, তাহলে সেই ব্যক্তি কাজ করে কোনো আগ্রহ পাবে না, এবং সাথে সাথে আমাদের যে প্রতিষ্ঠানে আমরা তাকে নিয়োগ দেব, এবং প্রতিষ্ঠানটি কখনোই লাভজনক হবে না। সুতরাং একটি প্রতিষ্ঠানকে গতিশীল, একটি প্রতিষ্ঠানকে ডিনামিক্স এবং গতিশীল করার জন্য, আপ টু ডেট করার জন্য, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অবশ্যই জব অ্যানালিসিস করতে হবে, কর্ম বিশ্লেষণ করতে হবে। আমি যে পদে যাকে নিয়োগ দেব, সেই পদে স্পেসিফিকেশন থাকবে, জব ডেসক্রিপশন থাকবে, এবং জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন অর্থাৎ কর্ম নির্দিষ্টকরণ এবং কর্ম বর্ণনা, এই দুইটা মিলেই কিন্তু আমাদের জব অ্যানালিসিস হবে। সুতরাং এটি একটি অবশ্যই পারপাসফুল হবে। তারপরে আমি বলতে পারি যে কর্মী সংগ্রহ ও আমাদের কি আছে, কর্মী নির্বাচন। আমাদের কর্মী নির্বাচন এবং কর্মী সংগ্রহ, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। তো আমরা জানি, আমরা তো আগের চ্যাপ্টারগুলিতে পড়েছি যে হোয়াট ইজ রিক্রুটমেন্ট অ্যান্ড হোয়াট ইজ সিলেকশন। ফার্স্ট রিক্রুটমেন্ট, দেন সিলেকশন। তো রিক্রুটমেন্ট হচ্ছে যে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে তার সমস্ত নিয়োগ কার্য প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এটিকে বলা হয় রিক্রুটমেন্ট। অর্থাৎ একটি পেপারে বা অনলাইন যে আমার
ভার্চুয়াল যে সাইটগুলি আছে সেখানে বা পোর্টালগুলি আছে, সেই পোর্টালে আমরা যখন একটি জবের সার্কুলার দেব এবং সেখান থেকে শুরু করে সকল প্রক্রিয়াটা হচ্ছে রিক্রুটমেন্ট, এবং রিক্রুটমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিলেকশন। সিলেকশন হচ্ছে আমার চূড়ান্তভাবে বাছাই করা। এই রিক্রুটমেন্ট এবং সিলেকশন এই দুইটি প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার জন্য আমার অবশ্যই জব অ্যানালিসিস লাগবে। কারণ আমার চাকরিতে যখন আমি সার্কুলার দিব তখন সার্কুলারের মধ্যে আমার স্পষ্ট করে প্রতিষ্ঠানের নাম, স্পষ্ট করে পদের নাম, তারপরে তার বেতন আসবে কোথা থেকে, রাজস্ব খাত থেকে না কোম্পানি থেকে না বেসরকারি খাত থেকে না উন্নয়ন খাত থেকে, সমস্ত কিছুই আমার লেখা থাকবে। তারপরে চাকরির শর্ত থাকে, যেমন 2 বছরের বা 3 বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণ হবে, আপাতত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর বেতনের উল্লেখ থাকবে, অবশ্যই বেতনের উল্লেখ থাকবে। সেখানে বেতনটা উল্লেখ থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু বলা থাকে যে বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ তুমি ইন্টারভিউ বোর্ডে সেটা ডিসকাশন করে নিতে পারো। কর্তৃপক্ষ যেটা অফার করবে সেটা যদি তুমি স্যাটিসফাই হও তাহলে তোমাকে নিয়োগ দিতে পারবে। যদি তুমি স্যাটিসফাই না হও বা কর্তৃপক্ষ যদি তোমার ডিমান্ডে যদি তারা সাড়া না দেয় তাহলে অবশ্যই ফুলফিল হবে। তো এইভাবে রিক্রুটমেন্টের আমার সমস্ত বিষয় উল্লেখ থাকে। এই জন্য রিক্রুটমেন্ট এবং সিলেকশন এই দুইটি বিষয়ে জানার জন্য অবশ্যই আমার কি করতে হবে, জব অ্যানালিসিস করতে হবে। তা না হলে আমরা কখনোই এটা করব না। এরপরে পারপাস অফ জব অ্যানালিসিসের মধ্যে 3 নম্বর যেটা আছে সেটি হচ্ছে সাংগঠনিক কাঠামো। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট। এইটা আমরা তো পারপাস পড়ছি, পারপাস অফ জব অ্যানালিসিস। তো পারপাস অফ জব অ্যানালিসিসের মধ্যে সাংগঠনিক একটি কাঠামো থাকে প্রত্যেকটি জবের। সাংগঠনিক কাঠামো হচ্ছে আমার প্রত্যেকটি জবের টপ টু বটম একটি অথরিটি থাকে, তাই না? যেমন বাংলা কলেজের টপ অথরিটি হচ্ছে আমাদের মাওসি এবং শিক্ষা মন্ত্রণালয়। তেমন আমাদের এই বাংলা কলেজ প্রশাসনের কিন্তু আবার একটি বটম লাইন আছে। এখানেও আবার টপে বসে আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং তারপরে ভাইস প্রিন্সিপাল মহোদয়। আমাদের বাংলা কলেজের কিন্তু একটি চমৎকার সাংগঠনিক কাঠামো আছে। এখানে প্রিন্সিপাল আছেন, ভাইস প্রিন্সিপাল আছেন, এরপরে আছেন কি প্রত্যেকটি বিভাগীয় প্রধান, যাদের পদমর্যাদা অধ্যাপক পদমর্যাদার সমতুল্য বা অধ্যাপক পদমর্যাদার। এবং আমাদের এরপরে আছে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, তারপরে আমাদের অফিস কাঠামো আছে, সেখানে একটি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, একটি সাধারণ প্রশাসন শাখা আছে, সেখানে একজন হেড ক্লার্ক আছেন এবং তার কিছু সাবঅর্ডিনেট কর্মচারী আছে। তারপরে অ্যাকাউন্টস আছে, সেখানে তার কিছু সাবঅর্ডিনেট কর্মচারী আছে। প্রত্যেকটি বিভাগের একটি সাংগঠনিক কাঠামো আছে। সেখানে একটি শিক্ষক আছেন, সেখানে অফিস সহকারী আছেন, সেমিনার সহকারী আছেন, আয়া বুয়া পরিচ্ছন্ন কর্মী। এইভাবে প্রত্যেকটি জবের বা একটি সাংগঠনিক অবশ্যই কাঠামো থাকে। অর্থাৎ তোমার একজন টপ বস থাকবেন এবং তোমার ডাউন লেভেলে তোমার কিছু স্টাফ থাকবে। সুতরাং এই যে লাইন এবং স্টাফ, এটি হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো। সুতরাং এই যে অর্গানোগ্রামটা আমি যেটা বললাম, একটি চমৎকার অর্গানোগ্রামের জন্য আমার জব অ্যানালিসিস অবশ্যই থাকতে হবে বা জব অ্যানালিসিস করতে হবে। জব অ্যানালিসিস যদি আমি না করি তাহলে আমি একটি কর্মের ভালো করে বিশ্লেষণ করতে পারবো না। এবং জব অ্যানালিসিস যদি না হয় তাহলে আমি অন্যভাবে যদি ভাইস ভার্সা বলি তাহলে সাংগঠনিক কাঠামো কিন্তু ঠিক মতো আমার
আসবে না। সুতরাং এটি একটি বিষয়। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব, নাম্বার 4, ট্রেনিং। আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমার ট্রেনিং। আমরা জানি যে কোনো কার্যের বা জবের বা কর্মের জন্য কিন্তু একটি চমৎকার ট্রেনিং থাকে। হ্যাঁ, তো ট্রেনিং ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া একটি জব কখনোই সাকসেসফুল হতে পারে না। একটি পদের প্রত্যেকটি পদেরই কিন্তু আলাদা আলাদা যেহেতু জব ডেসক্রিপশন থাকবে, জব স্পেসিফিকেশন থাকবে, সুতরাং তার জন্য কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ট্রেনিং কি করে? ট্রেনিং কি করে? আমি লিখেছি KSA। ট্রেনিং কি করে? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড এটাকে চেঞ্জ করে ফেলে। শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে ট্রেনিং কি করে? ট্রেনিং মানুষের নলেজকে, মানুষ বলতে আমি ওই পদের, যে পদের কথা আলোচনা করছি, ওই জবের নলেজ বৃদ্ধি করে। মনে করো যে আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর বর্তমান, তো আমাকে যদি অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য যে ট্রেনিংটি আছে, সেই ট্রেনিং বা মিড লেভেল কর্মকর্তা হিসেবে আমাকে যদি সরকারের যে ট্রেনিংগুলি আছে সেখানে পাঠানো হলে কি হবে? আমার নলেজ বৃদ্ধি পাবে। নলেজ যখন হাতে কলমে অ্যাপ্লাই করা হয় তখন কি হয়? সেটা হয় স্কিলনেস বা স্কিল। তাহলে আমি স্কিলড হয়ে যাব, এবং আমার যখন নলেজ এবং স্কিলটা হবে তখন কিন্তু অটোমেটিক আমার আচরণটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি একটি বচিং আচরণ করব, আমি একজন কর্মকর্তা সুলভ আচরণ করব, আমি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসাবে আমার যে দায়িত্ব, কর্তব্য এবং আমার টোটাল বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার আচরণ। অর্থাৎ আমার চাকরির যে নর্মস, চাকরির যে এটিকেট এবং ম্যানার, সেটি কিন্তু আমার এই ট্রেনিং এর মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং যে কোনো চাকরিতে ট্রেনিং বা প্রশিক্ষণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো সুতরাং জব অ্যানালিসিসের মধ্যে ট্রেনিং পার্টটা অবশ্যই রাখতে হবে, কারণ জব অ্যানালিসিস যখন আমি করব তখন আমার ওই পদের জন্য যে অ্যানালিসিস করব ওই কাজের অবশ্যই ট্রেনিং এর অংশটি থাকবে। কারণ একটি মানুষকে যদি আমি প্রশিক্ষিত না করতে পারি, একটি মানুষকে যদি আমি ট্রেনিং না দিতে পারি, তাহলে আমার ওই কাজটি দক্ষভাবে বা স্কিলনেস, দক্ষতার সাথে সম্পন্ন হতে পারবে না। সুতরাং এটি একটি বিষয় থাকবে। তারপরে আমি যেটি আলোচনা করব, নাম্বার 5, এটি কিন্তু পারপাস নিয়ে আলোচনা করছি। পারপাস অফ জব স্পেসিফিকেশন। আমি 5 নাম্বার পারপাসটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বদলি ও পদায়ন। বদলি ও পদায়ন, ট্রান্সফার অ্যান্ড প্রমোশন, পোস্টিং, ট্রান্সফার অ্যান্ড পোস্টিং। বদলি ও পদায়ন। তোমরা বুঝতে পারছো যে বদলি ও পদায়ন এটি কিন্তু যে কোনো চাকরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি যখন জব অ্যানালিসিস করব তখন কিন্তু আমার অবশ্যই বদলি এবং পদায়ন কি হবে এই লোকটির জন্য সেটি কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ আমাকে যদি আজকে বাংলা কলেজে বদলি করা হয়েছে, আমি কাজ করছি, আমাকে পদায়ন করা হয়েছে বাংলা কলেজে, এবং কালকে যদি আমাকে অন্য একটি কলেজে, মনে করো যে যশোরের কোন একটি কলেজে যদি বদলি করা হয় এবং ওখানে যদি আমাকে আবার অ্যাসোসিয়েট পদে পদায়ন করা হয়,
তাহলে আমি অবশ্যই সেখানে চলে যেতে বাধ্য এবং সেখানেই আমি কাজ করব। এভাবে আমি কি সারা বাংলাদেশে আমার জুরিসডিকশন, না শুধুমাত্র একটি থানার মধ্যে বা একটি জেলার মধ্যে আমার কাজ থাকবে, অথবা শুধুমাত্র আমি কি এই অফিসেই বদলি হতে পারবো, বা এই অফিসের বাইরে বা অন্য মিনিস্ট্রিতে বা কোনো ডেপুটেশনে বা কোনো প্রেশনে আমি বদলি হতে বা পদায়ন নিতে পারবো কিনা, সেটি কিন্তু অবশ্যই আমার জব অ্যানালিসিসে উল্লেখ থাকবে, তাই না? তো আমার জব অ্যানালিসিসে যদি উল্লেখ না থাকে তাহলে আমার জব অ্যানালিসিসটা পারপাসফুল হবে না এবং ওই জবটি চমৎকারভাবে সম্পূর্ণ হবে না। এটি একটি আমাদের পারপাস। তারপরে বলা আছে যে মজুরি নির্ধারণ। আরেকটি উদ্দেশ্য আছে মজুরি নির্ধারণ। মজুরি নির্ধারণ কি? জব অ্যানালিসিসের উদ্দেশ্যের মধ্যে আমরা একটু দ্রুত আগাবো, কারণ আমাদের অনেক আলোচনার বিষয় আছে আজকে। তো টেকনিক্সের আমাদের পারপাসের মধ্যে যেটি আসবে সেটি হচ্ছে আমার মজুরি নির্ধারণ। তো আমি তোমাদের আগে বলেছিলাম যে মজুরি নির্ধারণ করতে হলে কিন্তু জব অ্যানালিসিস করতে হবে। অর্থাৎ জব অ্যানালিসিসের মধ্যে কিন্তু আমার সমস্ত কর্মচারীর বা কর্মকর্তার বেতন কত, মজুরি কত, শ্রমিকদের মজুরি কত, কর্মচারীর মজুরি কত, সমস্ত কিছুই এর মধ্যে লিখিতভাবে উল্লেখ থাকতে হবে। তা না হলে সেই কর্মচারী কিন্তু থাকবে না, তোমার প্রতিষ্ঠানের জন্য স্থায়ী হবে না। এবং তার যদি তুমি ঠিকমতো বেতন না দাও, তাকে যদি বেতনটা উল্লেখ না করো, নিয়োগপত্র না দাও, তাহলে কিন্তু সে অবশ্যই সে প্রতিষ্ঠানে কাজ করবে। সুতরাং জব অ্যানালিসিস এবং আমার কি যেন বলছিলাম আমি, সেটা হচ্ছে মজুরি নির্ধারণের জন্য অবশ্যই জব অ্যানালিসিস আমার প্রয়োজন আছে। আরেকটা হচ্ছে যে ভুল বুঝাবুঝির অবসান। অনেক সময় চাকরিতে বিভিন্ন বিষয় নিয়ে বস এবং ঊর্ধ্বতন অধস্তন স্টাফ এবং লাইনের সাথে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সুতরাং যখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তখন জব অ্যানালিসিসে স্পষ্টভাবে সেই ভুল বুঝাবুঝির জন্য বা কোনো অপরাধ সংঘটিত হলে, কোনো অনিয়ম অভিযোগ সংঘটিত হলে সেখানে যেন স্পষ্টভাবে এই অন্যায়ের শাস্তির ধারা উল্লেখ করে যে কার্য প্রক্রিয়া হবে সেটির একটি থাকতে হবে, সেখানে উল্লেখ থাকতে হবে। তাহলে আমার জব অ্যানালিসিসটা ভালো হবে। তো এভাবে আমরা কিন্তু অনেক বিষয় তোমাদের বলতে পারবো। তারপরে আরেকটা পারপাস আছে যে পরিবেশ উন্নয়ন। অর্থাৎ প্রত্যেকটি চাকরির আমাদের পরিবেশগত একটি বিষয় থাকে। অর্থাৎ আমি কোথায় গিয়ে চাকরি করব, কোন পরিবেশে চাকরি করব। হ্যাঁ, তাহলে তোমরা দেখবা যে যখন চাকরির সার্কুলার থাকে তখন কিন্তু অনেক সময় লেখা থাকে যে একটি চমৎকার, একটি মনোরম পরিবেশে বা একটি আধুনিক এবং ISO সার্টিফাইড একটি কোম্পানিতে চমৎকার পরিবেশে এই পদে এতগুলি লোক নিয়োগ করা হবে। সুতরাং পরিবেশ যদি ভালো হয় তাহলে অনেক সময় আমাদের যারা ঢুকতে চায় সেখানে বা যারা চাকরি করতে চায় তারা কিন্তু একটু কম বেতন হলেও সেখানে করে, শুধুমাত্র কিসের কারণে? পরিবেশগত বিষয়ের কারণে। তো আমি এখন চলে যাব আজকের আলোচনার 3 নম্বর যে আমাদের টপিক আছে, সেটি হচ্ছে যে টেকনিক্স অফ জব অ্যানালিসিস। টেকনিক্স অফ জব অ্যানালিসিস অর্থাৎ এই যে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের 2 নম্বর চ্যাপ্টারে আমরা পড়ছি জব অ্যানালিসিস। সেই জব অ্যানালিসিসের এখন আমরা কৌশল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ জব অ্যানালিসিস করতে গেলে আমার কি কি কৌশল অবলম্বন করতে হবে। অর্থাৎ আমি যখন একটি পদের রিক্রুটমেন্ট সিলেকশন এবং তার বদলি পদায়নের পরে সে জয়েন করলো, তখনও কিন্তু আমি তার জবটাকে অ্যানালিসিস করতে পারবো। অর্থাৎ একটি তো আমার লিখিত
অর্ডার আছে সেটার বেসিসে আমি যেমন অ্যানালিসিস এর মাধ্যমে এসেছি, আবার আমি যোগদানের পরেও ঊর্ধ্বতন বসের কিছু টেকনিক্স থাকবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু টেকনিক থাকবে, তার মাধ্যমে তার জবটাকে আরো অ্যানালিসিস করা যাবে। যেমন সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু এসিআর একটি পদ্ধতি আছে। এসিআর অর্থ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপন প্রতিবেদন, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কর্মচারীদের বা কর্মকর্তাদের সম্পর্কে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে। এবং এটি একটি সেখানে 25টা বিষয় সম্পর্কে একটা কর্মচারীর গণকর্মচারীর জবকে অ্যানালিসিস করা হয় এবং সেই মোতাবেক তাকে নম্বরপত্র প্রদান করা হয়। 100 নম্বরের মধ্যে সে যদি 90 পায় বা 86 পায় তাহলে সেটাই পাস মার্কস। এবং এটি একটি চমৎকার জব অ্যানালিসিসের একটি টেকনিক। অর্থাৎ তার চারিত্রিক গুণাবলী কেমন, তার দক্ষতা কেমন, তার যোগ্যতা কেমন, তার কাজের কোয়ালিটি কেমন, তার এটিকেট ম্যানার কেমন, বসদের সাথে আচার আচরণ কেমন, ধৈর্যশীল কেমন, কাজে পটু কিনা, সত্য বলে কিনা, সব কিছু মিলেই, হ্যাঁ, সে দুর্নীতির সাথে জড়িত কিনা, সমস্ত কিছু মিলেই আমার কিন্তু জব অ্যানালিসিস হয় এবং ওটা এসিআর এর মাধ্যমে হয়। সুতরাং এটি একটি টেকনিক্স। তো আরো কিছু টেকনিক্স আছে, যেমন বসরা কি করে, অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ। অর্থাৎ আমি আমার কর্মচারীদের কি করব, আমি আমার কর্মচারীদের পর্যবেক্ষণ করব। যখন তারা কাজ করবে তখন আমি বস হিসেবে তাদেরকে পর্যবেক্ষণ করব এবং দেখব যে তারা কে কিভাবে কাজ করছে, কে কত দ্রুততার সাথে করছে, কে কাজে ফাঁকি দিচ্ছে না, কে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইউজ করছে, কিভাবে কাজটা করছে, কত দ্রুত করতে পারে অথবা নির্ভুল ভাবে করতে পারে। সমস্ত কিছু কিন্তু বসদের নলেজে থাকে এবং তারা কিন্তু অনেক কর্মচারী থাকলেও, 200-300 কর্মচারী থাকলেও একেবারে প্রায় সকলকে তথ্যই কিন্তু বসের মাথায় থাকে এবং সেই অনুযায়ী সে পর্যবেক্ষণ করে এবং প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী সম্পর্কে বসদের একটি চমৎকার ধারণা লাভ করে। সুতরাং আমরা কিভাবে জব অ্যানালিসিস করব, সেই জব অ্যানালিসিসে এটা একটা টেকনিক্স, যে পর্যবেক্ষণের মাধ্যমে আমার জব অ্যানালিসিস করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি টেকনিক্স সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে কি সাক্ষাৎকার, ইন্টারভিউ। এটি একটি খুবই জনপ্রিয় ইন্টারভিউ মেথড আমরা পড়েছি এর আগে। তোমরা জানো যে তোমাদের যেটা সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ, যেটি ডাটা সংগ্রহের একটি কৌশল হচ্ছে ইন্টারভিউ। সুতরাং ইন্টারভিউটার মাধ্যমে কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে যেমন পর্যবেক্ষণ করা যায়, সাথে সাথে কি করা যায়, সাথে সাথে যে ওই ব্যক্তি সম্পর্কে একটি ডিটেলস তথ্য নেওয়া যায় এবং তার সম্পর্কে অনেক কিছু জানা যায়। সুতরাং জব অ্যানালিসিস যখন করব তার একটি চমৎকার টেকনিক হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ আমি যখন কোনো কর্মচারীর ইন্টারভিউ করব তখন তার সম্পর্কে আমি অনেক কিছু জানি। ইন্টারভিউর মাধ্যমে আমি তার শিক্ষাগত যোগ্যতা জানতে পারি, তার শারীরিক ফিটনেস কেমন সেটা আমি স্বচক্ষে দেখতে পারি। তারপরে কি করতে পারি, যে তার কর্মদক্ষতা কেমন, তার হাতের লেখা কেমন, তার স্পিকিং, রাইটিং, রিডিং কোয়ালিটি কেমন, সব কিছুই কিন্তু আমি ইন্টারভিউ নিই। তার ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য, তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, একাডেমিক কোয়ালিফিকেশন, সমস্ত কিছু সম্পর্কে আমরা ইন্টারভিউর মাধ্যমে জানতে পারি। সুতরাং জব অ্যানালিসিসের এটি একটি খুবই চমৎকার একটি টেকনিক।
তো আমরা পরবর্তী টেকনিকে যাই। সেই টেকনিকটি আমরা একটু আলোচনা করব যে প্রশ্নপত্র এবং চেকলিস্ট মেথড। কোশ্চেনিয়ার এবং চেকলিস্ট, কোশ্চেনিয়ার এবং চেকলিস্ট, প্রশ্নপত্র ও চেকলিস্ট। প্রশ্নপত্র ও চেকলিস্ট। প্রশ্নপত্র এবং চেকলিস্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেটি হচ্ছে কোশ্চেনিয়ারের মধ্যে মনে করো উল্লেখ থাকে যে তোমার ব্যক্তিগত তথ্য থাকে বা এই সম্পর্কে আপনার ধারণা কি, একটি মতামত থাকতে পারে, তারপরে হানা প্রশ্নের উত্তর থাকতে পারে। এটি হচ্ছে আমার প্রশ্নপত্র। আর চেকলিস্ট হচ্ছে কিছু বিষয় আছে যেগুলি আমি তার কার্যক্রমকে আমি ওই চেকলিস্টে লিপিবদ্ধ করব। যেমন সে আজকে সকাল 6টা থেকে 9টার ডিউটি করেছে, হ্যাঁ, যদি করে তাহলে আমি হ্যাঁ করে ডাক দিলাম, যদি করে নাই তাহলে না করে ঠিক দিলাম। সে কি নিয়মিত অফিস করে, ইয়েস অর নট এটি আসবে। আর যদি নিয়মিত অফিস করে তাহলে কত ঘন্টা সে অফিস করে, আর যদি করে না তাহলে কত ঘন্টা সে অফিস করে না। তার কি আগের অনিয়মের কোনো অভিযোগ আছে, কোনো দুর্নীতির অভিযোগ আছে, ইয়েস নট। এরকম কিন্তু অনেক আমার শর্ট একটি চেকলিস্ট থাকে, যেটার মাধ্যমে ইয়েস নো, অনলি ইয়েস নোর মাধ্যমে চেকলিস্টটা পূরণ করা হয়ে থাকে। আর প্রশ্নপত্র হচ্ছে সেখানে ডিটেলস, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, বয়স, চাকরি, পদবি, কোথায় কোথায় প্রমোশন হয়েছিল, কোথায় কোথায় পদায়ন ছিল, বিভাগীয় পরীক্ষায় পাশ করেছেন কিনা, করলে কত সালে কি কি বিষয়ে পাশ করেছেন, আপনি কি বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা, বিভাগীয় পরীক্ষায় পাশ করেছেন কিনা, এই সমস্ত বিষয়গুলি প্রশ্নপত্রে উল্লেখ থাকতে পারে। তো এটাও কিন্তু আমাদের একটি টেকনিক। তারপর আছে ফাইল রেকর্ড। আরেকটি টেকনিক হচ্ছে আমার জব অ্যানালিসিসের আরেকটা টেকনিক হচ্ছে ফাইল রেকর্ড, নথি রেকর্ড। এটি কিন্তু একটি চমৎকার টেকনিক জব অ্যানালিসিস করার জন্য। অর্থাৎ তুমি মনে করো যে 18 বছর ধরে চাকরি করছো বা 26 বছর ধরে চাকরি করছো এই সেক্টরে। সুতরাং তোমার 26 বছরের ইতিহাস তোমার চাকরির রেকর্ড বইয়ে বা তোমার চাকরির রেকর্ড ফাইলে অবশ্যই লিপিবদ্ধ থাকে। তোমার চাকরির বইয়ের পাতা বা ফাইলটি যদি আমি খুলি, তাহলে সেখানে তুমি প্রথম যোগদান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তুমি কি কি করেছো সমস্ত কিছু ওখানে এন্ট্রি আছে। তুমি কবে প্রমোশন পেয়েছিলে, তুমি তারপরে কবে প্রমোশন পেয়েছো, কবে সিলেকশন গ্রেড পেয়েছো, কবে তোমার নামে বিভাগীয় মামলা হয়েছে, কবে তোমাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তোমাকে শাস্তি প্রদান করা হয়েছে, তারপর তোমার কত বেতন কর্তন করা হয়েছে, নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে অথবা প্রমোশন দেওয়া হয়েছে পুরস্কার স্বরূপ, সকল কিছু এসিআর সহ আমাদের গোপন প্রতিবেদন সহ সকল কিছু কিন্তু আমার সার্ভিস বুকে বা আমার সার্ভিস ফাইলে, ডোসিয়ার যেটা বলি আমরা, সেই ডোসিয়ারে সংরক্ষণ থাকে। সুতরাং এই বইটি আমি খুললেই আমি তোমার সম্পর্কে জব অ্যানালিসিস করে ফেলতে পারি। সুতরাং জব অ্যানালিসিসের একটি গুরুত্বপূর্ণ এবং আমি আবারও বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক্স হচ্ছে নথি রেকর্ড। তো নথি রেকর্ড ছাড়া আমাদের কিন্তু সম্ভব নয়। তারপরে আমাদের আছে সর্বাত্মক পেশাগত তথ্য, কর্ম নমুনা, কর্ম বিশ্লেষণের বিষয়বস্তু, সমস্ত কিছু। আর অনেক টেকনিক্স আছে যে টেকনিক্স গুলা আমরা আলোচনা না করলে পারি। এই যে 7-8টি টেকনিক্স আলোচনা করলাম,
এগুলি যদি আমরা চমৎকারভাবে লিখতে পারি তাহলে আশা করি যে আমরা কিছুটা হলেও শিখতে পারবো। তো আমরা আলোচনা করলাম জব অ্যানালিসিসের সংজ্ঞা, আমরা আলোচনা করলাম জব অ্যানালিসিসের উদ্দেশ্য, এবং আমরা 3 নম্বরে আলোচনা করলাম জব অ্যানালিসিসের টেকনিক্স। এবার আমরা যেটি আলোচনা করব, শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটি আলোচনা করব তোমাদের জন্য সেটি হচ্ছে ইম্পর্টেন্ট অফ জব অ্যানালিসিস। আমাদের আজকে সর্বশেষ টপিক ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্ট অফ জব অ্যানালিসিস। তো জব অ্যানালিসিসের ইম্পর্টেন্সটা কোথায়, আমি একটু উপরে লিখি।